আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিন। দর্শক, এখন রয়েছে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রিয়গতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিও জালালুল আজিম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ইটিভিকেও ধন্যবাদ। জি, আমাদের দর্শকদের জন্য আসলে একটা ভালো একটা সংবাদ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে ইডরা প্রথমবারের মতো আয়োজন করেছে ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, এবং নন লাইফে সেখানে আপনারাই প্রথম, প্রগতি লাইফ, এবং লাইফেও দেশীয় কোম্পানির মধ্যে আপনারা প্রথম। অবশ্যই আপনাকে অভিনন্দন, সেই সাথে প্রগতি পরিবারকে অভিনন্দন। আপনাকে ইটিভির দর্শকদের এবং আমাদের যারা পলিসি গ্রাহক আছেন তাদেরকেও এই সুযোগে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নিঃসন্দেহে এই ইডরা যেটা প্রবর্তন করেছে ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রগতি লাইফ, আমরা দেশীয় কোম্পানির ভিতরে আমরা প্রথম স্থানের পুরস্কারটা পাচ্ছি। আর পাশাপাশি আমাদের সিস্টার অর্গানাইজেশন প্রগতি নন লাইফের যেটা আছে প্রগতি জেনারেল, তারাও প্রথম স্থান অর্জন করেছে আর কি। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। পাশাপাশি আমি মনে করি যে ইডরা যে পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপটা আমাদের এই সেক্টরে বাকি যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করবে ভালো হওয়ার জন্য, এবং আমরা যারা ভালো হিসাবে স্বীকৃতি পাচ্ছি তারাও পরবর্তীতে আরও ভালো করার জন্য আগ্রহী হবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তাহলে শুরু করব আজকে এই সেক্টরের অবস্থান দিয়ে। এই সেক্টরটা আমরা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা আছে সরকারের তরফ থেকে, তারাও চেষ্টা করছেন। আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সবাই এটার সদস্য, তারাও চেষ্টা করছি। তবে সমস্যাটা হলো যে এই সেক্টরটা যেভাবে গ্রো করেছে সেই জায়গায় কিছু সমস্যা ছিল। এখন জন্মগতভাবে কিছু সমস্যা উত্তরণ কিন্তু একটু কঠিন হয়ে যায়, একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো এগুলো সবই প্রচেষ্টা হচ্ছে, এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি কিভাবে এই সেক্টরটাকে আরও ভালো করা যায়। এই সেক্টর সম্পর্কে মানুষের যে নেতিবাচক মনোভাবটা, এটা কিভাবে দূর করা যায়। লাইফ সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ আছে যে গ্রাহক সময় মতো টাকা পায় না। এটার ব্যাপারেও আমাদের যে রেগুলেটর ইডরা, তারা একটা পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি আমরা বাংলাদেশে ইন্স্যুরেন্স আইন ছিল কিন্তু 1938 সালে, সেটা প্রথমবারের মতো পরিবর্তন হয় 2010 সালে। এখন ইডরা ইতিমধ্যে 15 বছর পার হয়ে গেছে। সময়ের পরিবর্তন, অর্থনীতির ক্রমবিকাশ, মানুষের চাহিদার পরিবর্তন ইত্যাদি সব মিলিয়ে এই বীমা আইনটারও একটা সংস্কার করা প্রয়োজন। তো ইডরা এইটার একটা পদক্ষেপ নিচ্ছে। তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলতেছেন যাতে একটা সময়োপযোগী এবং এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইনের যে সংস্কারগুলো করা দরকার, যেগুলো যোগ করা দরকার, কিছু আইন বাতিল করা দরকার, এই সবই হাত দিয়েছেন। পাশাপাশি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা রেজুলেশন অধ্যাদেশ করার পদক্ষেপ নিচ্ছে আইডিয়ারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই একটা ভালো পদক্ষেপ। সম্প্রতি আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরের এটা একটা উদাহরণ, যে 5টা ইসলামী ব্যাংক যারা ভালো করছে। আমি আপনার এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করব। আপনি বলছিলেন যে বেশ কিছু সংস্কারমূলক কাজ করা হয়েছে এবং উদ্যোগগুলো আসলে নেওয়া হয়েছে। তো এই উদ্যোগগুলো কি আসলে কাগজে কলমেই থাকবে, নাকি সেটা বাস্তবায়িত হওয়ার একটা প্রত্যাশা আমরা করতে পারি? আমরা তো অবশ্যই প্রত্যাশা করি, এবং এটা খুব সম্প্রতি, এখনো আইনের সংস্কারটা কিন্তু ফাইনাল হয়নি। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা চলছে, সেখান থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ফাইনাল হবে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে এটা বাস্তবায়ন হবে। এবং নন লাইফের ক্ষেত্রে সম্প্রতি একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং ইডরা থেকে এটার ব্যাপারে সার্কুলার এসছে। আগে এই কমিশন বলতো, প্র্যাকটিক্যালি এটা হচ্ছে কিকব্যাক, প্রিমিয়াম কিছু টাকা অবৈধভাবে ফেরত দেওয়া হতো গ্রাহকদেরকে। এইটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আর সেটা তারা করবে না, এবং ইডরাও তার মনিটরিং রাখবে। এবং এমডিদের ফোরাম থেকে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে একটা কমিটি করা হয়েছে, তারা এটা মনিটরিং করবে যাতে কোনো কোম্পানি এই নিয়মের বাইরে না যায়। এর ফলে যেটা হবে, বিমা খাতের স্বচ্ছতা বাড়বে, বিমা খাতের আপনি ইনকাম বেড়ে যাবে, প্রিমিয়াম বাড়বে, এবং জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি এই বিমা সেক্টরের সাথে আমরা যারা কাজ করি তারাও একটু তাদের বেতন সুযোগ সুবিধা বৃদ্ধির একটা সুযোগ পাবে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আরও সলভেন্ট হবে। তো আমরা বিশ্বাস করি সবাই মিলে যদি আমরা উদ্যোগটা নেই এবং বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেই,
রেগুলেটর যদি তার মনিটরিংটা ঠিক রাখে তাহলে অবশ্যই এগুলো বাস্তবায়িত হবে। জি, আমরা আশা করছি যে রেগুলেটর হচ্ছে তাদের জায়গা থেকে যে সংস্কারগুলো হাতে নিয়েছেন সেটা ওই অনুযায়ী হচ্ছে কাজ করবেন। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ব্যাংকের মতো কয়েকটি কোম্পানি লিকুইডেশন বা মার্জারের একটা কাজ চলছে। এই যে দীর্ঘদিন, এটা কিন্তু একদিনে হয় নাই, যে 15টি কোম্পানি যে লিকুইডেশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদের তো হচ্ছে একটা কি বলে অ্যালার্ট দেয়া বা অ্যালার্মিং কোনো সিচুয়েশন অবশ্যই ছিল। তো এতদিন আসলে সেই জায়গাগুলো কেন দেখা হয় নাই? হ্যাঁ, আপনি জানেন যে এখানে অবশ্যই রেগুলেটরদের কিছু গাফিলতি ছিল বলে আমি মনে করি, বা কিছুটা ব্যর্থতা তাদের স্বীকার করতেই হবে। তো পাশাপাশি এটাও আবার দেখতে হবে যে বর্তমানে আমরা বিগত ধরেন প্রায় একটা দীর্ঘ সময় যে শাসন আমলে ছিলাম, সেখানেও কিন্তু একটা ফ্যাক্টর যে অনেকেই অনেক অপকর্ম করে পার পেয়ে গেছে, যার ফলে তখন আমার ধারণা চাইলেও হয়তো রেগুলেটর সেইভাবে পদক্ষেপটা গ্রহণ করতে পারতো না। বাট তারপরেও কিন্তু সেই সময়ের ভিতরে তারা এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেছে, এবং পরের দিকে আমরা দেখেছি যে তারা তাদের বোর্ডগুলোকে ডিজলভ করেছে, তারা সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছে। এই ধরনের পদক্ষেপগুলো কিন্তু চালু আছে। জি, বাট এই ক্ষেত্রে আরেকটু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। বিশেষত রিসেন্টলি আপনি যেটা সংস্কারের কথা বলছিলেন, সেখানে পরিচালক নিয়োগের একটা হচ্ছে নতুন করে আইন করা হয়েছে। এই আইনের ভিতরে একটা অংশ যে পরিচালক কারা হতে পারবেন, কতদিন থাকতে পারবেন, একটা পরিবারের সর্বোচ্চ কত পার্সেন্ট শেয়ার হোল্ডার থাকতে পারবে, কারণ যাতে একটা ফ্যামিলির কুক্ষিগত না হয়ে যায়। জি, তো যেটা আমরা দেখেছি, এই সংস্কারগুলো নিচ্ছেন আমাদের রেগুলেটর স্টেক হোল্ডারের সাথে আলাপ করে। তারপরে প্রশ্ন আসছে শুধু নিয়ম করলেই হবে না, আইন করলেই হবে না, এটা একটা বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেকের একটা আন্তরিক সহযোগিতা দরকার, পাশাপাশি সরকারের তরফ থেকেও আমাদেরকে যে রেগুলেটর এটা নিয়ন্ত্রণ করবেন তাদেরকেও সেই সাপোর্টটা দেওয়া দরকার। তাহলেই কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে এবং আমরা একটা সঠিক পথে যেতে পারবো আর কি। তো আমি প্রাণে প্রাণে বিশ্বাস করি এখন বর্তমানে ইডরা যেভাবে কাজ করছে, আমরা ভবিষ্যতে এর একটা ভালো ফলাফল আমরা পাবো ইনশাল্লাহ। জি, তো আসবো একটু আসলে অন্য প্রসঙ্গে। আমরা যদি একটু বলি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের যদি বলি, আপনি প্রিমিয়াম নিয়ে কথা বলছিলেন যে এই খাতের পরবর্তী সংস্কারমূলক উদ্যোগগুলো নেওয়ার পরে এই খাতের আসলে প্রিমিয়ামটা বাড়বে। তো আমরা যদি এই মুহূর্তে রেশিওটা একটু শেয়ার করি আপনার সাথে, সেক্ষেত্রে বাংলাদেশের বিমার যে প্রিমিয়াম সেটা হচ্ছে 0.5 থেকে 0.6%, এবং ভারতের সেটা যদি আমি এই প্রিমিয়ামটা বলি 4% থেকে 4.5%। এটা হিউজ পরিমাণ একটা গ্যাপ, এবং ক্লেম নিষ্পত্তি তাদের খুবই দ্রুত, এটা নিয়ে তাদের খুব একটা কোনো হচ্ছে আক্ষেপও নেই বোধ হয়, যেটা আমাদের দেশে সচরাচরে হয়ে থাকে। তো এই যে ভারতের বিমা বিনিয়োগ এবং নিরাপত্তার হাতিয়ার আমরা বিমাকে দেখি ভারতে, যেটা এটা আমাদের দেশে এখনো সংকটের জায়গায় কেন পরিণত হয়ে আছে? আপনি সঠিকভাবে বলেছেন, ফিগারগুলো যথার্থই, যে আমরা যদি পার্শ্ববর্তী দেশের সাথেই তুলনা করি স্বাভাবিকভাবে সেটাই করব, কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপট অর্থনীতি অনেকটাই কাছাকাছি। তবে আপনাকে বুঝতে হবে যে একটা বাংলাদেশ এবং ভারতের সাথে যে তুলনা আমরা করছি, দেশ হিসেবে তারা কত বড়, লোক সংখ্যা আমাদের থেকে অনেক বেশি, তাদের অর্থনীতি অনেক বড়। কিন্তু সেই তুলনায় একটা জায়গায় আমি বিগত সরকারকে দায়ী করব, যে তারা বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা এত বেশি সংখ্যক কোম্পানিকে লাইসেন্স দিয়েছে ব্যবসা করার জন্য, যেটা তার সম্ভবতা যাচাই করেনি, সম্পূর্ণ পলিটিক্যাল কারণে দিয়েছে। এখানে আমি উদাহরণ দিয়ে যদি বলতে চাই যে ভারতে সর্বমোট 52টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অথচ ভারত আমাদের থেকে কত বড় দেশ, কত বড় বিশাল জনগোষ্ঠীর জন্য 52 বা 70, সেখানে আমাদের হলো 82টা কোম্পানি। এখানে কিন্তু দেখা হয়নি যে আদৌ এতগুলো কোম্পানির চাহিদা আছে কিনা, এই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য দক্ষ জনশক্তি আছে কিনা, এগুলো কোনোটাই বিবেচনা আনা হয়নি। সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই লাইসেন্স দিয়েছে, যার ফলে যেভাবে বিমা সেক্টরটা আগানোর কথা ছিল সেটা হয়নি। ভারতে দেখেন তাদের প্রায় 4%-এর মতো এটাকে কন্ট্রিবিউশন বলি আমরা, অর্থাৎ জিডিপিতে ইন্স্যুরেন্স খাত থেকে কত পার্সেন্ট করছে, ভারতে কিন্তু প্রায় 4%। আমাদের কিন্তু সর্বশেষ হিসাবে 0.4%, অর্থাৎ দেখেন অনেক গ্যাপ। প্লাস ভারতের যে পরিমাণ প্রফেশনাল ইন্স্যুরেন্স রয়েছে আমাদের তার ধারে কাছে আমরা নেই। তো এই জায়গাটায় রুট কস্টটাকে আমি মনে করি যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দেওয়াতে আমরা প্রফেশনালি এই সেক্টরটাকে দাঁড় করাতে পারিনি। তো এখন এই যে আমি যে রেজুলেশন অধ্যাদেশের কথা বলছিলাম আপনাকে, এর মাধ্যমে আমি যতটুকু শুনেছি যে 15টা কোম্পানিকে একীভূত করা হবে, করে একটা কোম্পানি হিসাবে
তাদের গ্রাহকদের দায় মিটিয়ে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করা হবে। এর ফলে কি হবে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যাটা কমে আসবে। তখন তাদেরকে যদি রেগুলেটর প্রপার মনিটরিং করে এবং কোম্পানিগুলো যদি সঠিকভাবে নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু একটা পর্যায়ে ভারতের কাছাকাছি চলে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এবং এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলতে চাই যে ইট্রা গতকালকে যে পুরস্কারটা ডিক্লেয়ার করলো, এটাও একটা ভূমিকা রাখবে। কারণ আমরা এই যে কটা কোম্পানি এর স্বীকৃতি পেলাম, তারা আমরা আরও ভালো করার চেষ্টা করব, সব নিয়ম কানুন মেনে গ্রাহকরা আরও দ্রুত সেবা প্রদান করার মাধ্যমে। পাশাপাশি যারা আছেন তারাও চেষ্টা করবেন যাতে এই নিয়ম নীতি মেনে এই সেক্টরে প্রফেশনালি যেভাবে আঁকানো দরকার সেইভাবে তারা আঁকাবেন। পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, আমাদের গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য যদি আমরা ভারতের সাথে কম্পেয়ার করেই আমাদের কন্ট্রিবিউশন বাড়াতে চাই, তাহলে গ্রাহকের তো আস্থা থাকতে হবে আমার প্রতি। আস্থা বাড়ানোর জন্য এই আধুনিক ডিজিটাল প্রযুক্তি যেটা আমরা বলি, সর্বক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম নেওয়ার ক্ষেত্রে যেরকম ডিজিটাল প্রযুক্তি আনতে হবে, যেন সে ঘরে বসে বা একটা মোবাইলের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারে। একইভাবে গ্রাহককে টাকা যেন আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে বীমা খাত নিয়ে কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিও জালালুল আজিমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও আলোচনায় ফিরছি এবং বিরতির আগে আপনি বলছিলেন যে আমি ওই ইস্যুটা টেনে একটু কথা বলি, যে 15টি কোম্পানি লিকুইডেশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে, এবং আপনি বলছিলেন যে এটা আসলে বেশ কিছুদিনের প্রসেসের ফলশ্রুতিতেই কিন্তু তাদের একটা লিকুইডেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই যে 15টি কোম্পানি, এরা কিন্তু পুঁজিবাজারও লিস্টেড আছে। তো সেক্ষেত্রে এই যে 5টি ব্যাংকে যারা বিনিয়োগ করেছে তাদের যে অবস্থা হয়েছে, যারা তাদের মতো কি এই যে ইন্স্যুরেন্স সেক্টরের 15টি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের অবস্থাও কি একই হবে? এটা এক্স্যাক্টলি আমি জানি না, তবে আমি মনে করি যে সরকারের তরফ থেকে যারা করবেন এটার এক্সপেরিয়েন্স থেকে হয়তো সিদ্ধান্তটা সেইভাবে নিতে হবে। আমাদের ব্যাংকটা তো বাস্তবায়ন হয়ে গেছে, ইন্স্যুরেন্সটা এখনও বাস্তবায়ন হয়নি, এই অধ্যাদেশটা পাস হওয়ার অপেক্ষায় আছে। তো আমি মনে করি সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে পলিসি গ্রাহকদের স্বার্থ যাতে নষ্ট না হয়, তারা যেন তাদের টাকা পয়সা যথারীতি পায়, একইভাবে যারা শেয়ার হোল্ডার যারা বিনিয়োগ করেছে তাদেরও স্বার্থ হানি যাতে না ঘটে, এই ধরনের একটা মেকানিজম করেই করতে হবে। তাহলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এটার ব্যাপারে সবসময় যে ভালো কাজ ওনারা করতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা অসন্তোষ রয়ে যাবে। সো বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেটা চিন্তা ভাবনা করেই এই অধ্যাদেশটা ফাইনাল করতে হবে। জি, আরেকটা জায়গায় আসবো, যে আসলে যে কিছুক্ষণ আগে যে ভারতের রেফারেন্সটা আমরা টানলাম, সেখানে হচ্ছে এই যে ভারতীয় বীমা কোম্পানির শেয়ারগুলো কিন্তু পুঁজিবাজারে বেশ জনপ্রিয়, সেখানে আমাদের দেশে নয় কেন? আসলে ল্যাকিংসটা কোথায়? যদি পুঁজিবাজারের এটা বলেন, বাংলাদেশে আসলে ঠিক কিভাবে যে পুঁজিবাজারের মূল্যটা নির্ধারণ হয় এটা আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট ক্লিয়ার না আমার কাছে। কারণ যে সমস্ত ক্রাইটেরিয়ার কারণে বা কেপিআইয়ের ভিত্তিতে একটা কোম্পানির শেয়ারের মূল্য বাড়বে, আমরা অনেক সময় দেখি সেটা হয় না। আবার এমনও উদাহরণ আছে, আপনি দেখবেন যেহেতু এই প্রোগ্রামটা আপনি করেন, যে হয়তো কোম্পানির অস্তিত্বই সেইভাবে নেই কিন্তু তার শেয়ার প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। তো সেইটা একটু ডিফিকাল্ট। বাট আমি যেটা মনে করি যে কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে তাহলে তার শেয়ারের মূল্য বাড়ার অবশ্যই সুযোগ আছে। যেমন আমরা আমাদের কোম্পানির কথা বলতে পারি, আমরা প্রতিনিয়তই কিন্তু ভালো ডিভিডেন্ড দিচ্ছি এবং প্রতি বছরই আগের বছরের তুলনায় 2-3% বেশি করে আমরা ডিভিডেন্ড দিচ্ছি। সো যদি বিনিয়োগকারীরা সব কিছু বিবেচনায় নিয়ে বিনিয়োগ করেন তাহলে আমার বিশ্বাস তারা ক্ষতিগ্রস্ত হবেন না, তারা লাভবান হবেন। আর যদি এটাকে গ্যামলিং আকারে অনেকে মনে করেন বা প্রপার অ্যানালিসিস না করে উড়ো কথা শুনে বা গুজব শুনে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলেই দেখা যায় যে তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি। আপনার কি মনে হচ্ছে না যে এটার জন্য আস্থাহীনতাও অনেকটা দায়ী, যেটা এখনো আমাদের এই সেক্টরের উপরে সাধারণ মানুষের যে আস্থাটা যে ফিরেনি সেটাও অনেকটা দায়ী আসলে এটার জন্য? সেটা হচ্ছে একটা হচ্ছে যে যাদেরকে আমরা ইন্স্যুরেন্স করাই গ্রাহকদের, সেখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। যদি আস্থা না থাকে তাহলে তারা বীমা করবে না এবং আমরা ভালো করতে পারবো না। সো আস্থা অবশ্যই থাকতে হবে একটা সেক্টরের প্রতি। আর যদি বিনিয়োগকারীদের পার্সপেক্টিভে চিন্তা করেন যে তখন হলো কিন্তু ইন জেনারেল সেক্টরের প্রতি না, উনাকে চিন্তা করতে হবে। যেমন আমাদের 82টা কোম্পানি, তার মধ্যে সবাই কিন্তু এই শেয়ার মার্কেটে নেই।
তো যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে আছে তাদের ভিতর থেকে বিনিয়োগকারীকে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে বিনিয়োগ করতে হবে। ওনারা যদি বিগত 2-3 বছরের ট্রেন্ড অ্যানালিসিস করে দেখেন, কোম্পানিগুলার ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থগুলো দেখেন, সলভেন্সি মার্জিন দেখেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য লাইফ ফান্ডগুলো দেখেন, তারা ক্লেম পেইং অ্যাবিলিটিগুলো যদি দেখেন, ম্যানেজমেন্টে কারা আছেন সেটা যদি বিবেচনায় আনেন। আসলে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বললেন, এখানেও অনেক ফাঁক ফোকর থাকে, সেই বিষয়গুলো আমরা আজকে না টেনে আমরা অন্য প্রসঙ্গেই যাচ্ছি। যেটা আমি বলছিলাম যে ভারতের সাথে কম্পেয়ার করে বলছিলাম, ভারতের কিন্তু ঘরে ঘরে বিমা, ইভেন হচ্ছে একটা মুদি দোকানে তাদেরও কিন্তু বিমা পলিসি আছে। সেখানে আমাদের দেশে এখনো পর্যন্ত এই সেক্টরটার প্রতি সাধারণ মানুষের কোনো বেসিক যে নলেজ সেটাও নেই। মানে সেটা আস্থার সংকট না, আসলে এটা কিসের জন্য? না, শুধু আস্থার সংকট না, আস্থার সংকট একটা বড় সংকট। পাশাপাশি আরো কয়েকটা কারণ আমি চিহ্নিত করি, যে অ্যাওয়ারনেসের অভাব। অর্থাৎ এখন আপনি ভারতের যে উদাহরণটা দিলেন, আমার বিশ্বাস ভারতের একটা মুদি দোকানও বিমার প্রয়োজনীয়তাটা বুঝে, বিমার উপকারিতা বুঝে, এবং যার ফলে সে নিজের থেকেই বিমা করতে আগ্রহী হয়। পক্ষান্তরে আমাদের দেশে গ্রাহক এসে বিমা করে এটা খুবই রেয়ার। আমাদের যারা এজেন্ট আছে, বা ধরেন এখন ব্যাংক অ্যাসুরেন্সের ব্যাংকের কর্মকর্তারাও বিক্রি করছেন কর্পোরেট এজেন্ট হিসেবে, তারা আসলে এটাকে অ্যাপ্রোচ করে তাদেরকে বুঝায় সেল করার চেষ্টা করেন। এই জায়গাটা একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। কিন্তু সেই জায়গাটাতে কিন্তু অনেক দুর্নীতিও রয়েছে আসলে। সেই দুর্নীতিগুলোর জন্যই এটাও আস্থাহীনতার আরেকটা কারণের মধ্যে পড়ে, যে যখন দুর্নীতিগুলো হয় তখন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় এবং তখন আস্থাটা হারিয়ে ফেলে। এই জন্য এখানে আরেকটা জিনিস পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে, যে এই ডিজিটাল প্রযুক্তি আনতে হবে প্রতিটা ক্ষেত্রে। জি, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা একটু বিমা খাতের আগামী 5 বছর কোথায় যেতে পারে সেটা একটু দেখতে চাচ্ছি, যে আগামী 5 বছর পরে বিমা খাতটা কি আসলে ব্যাংকিং সেক্টরের বিকল্প হতে পারে? এটা তো ব্যাংকিং সেক্টর বিকল্প হওয়ার কারণ নাই, কারণ ব্যাংক একটা নিয়ে কাজ করে, তারা এই কমার্শিয়াল ট্রানজ্যাকশন ইত্যাদি ইত্যাদি। আর বিমা হচ্ছে মূলত ঝুঁকি, মানুষের জীবনে যে বিভিন্ন ধরনের ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলা মোকাবেলা করার একটা ব্যবস্থা করে দেয় বিমা। তো আমার বিশ্বাস যে যেভাবে এখন বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আইনের সংস্কার হচ্ছে, এবং রেগুলেটররা আরো বেশি অ্যাক্টিভ হচ্ছেন, তাদের রিসোর্স বাড়ছে, কোম্পানিগুলো সচেতন হচ্ছে, গ্রাহক সচেতন হচ্ছে, সব মিলিয়ে আগামী 5 বছরে আমার বিশ্বাস আমরা অনেক দূর এগিয়ে যাব। এবং আমি মনে করি অন্তত 0.4% যে কন্ট্রিবিউশনটা দেখছেন আপনি, সেটা অন্তত 2%-এর দিকে আমরা যেতে পারবো। পাশাপাশি আস্থাহীনতার জায়গা থেকে বের হয়ে অ্যাটলিস্ট সব কোম্পানির জন্য না হোক, কয়েকটা কোম্পানি বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরে একটা আস্থার জায়গায় পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরাও আশা করছি যে আসলে আমরা ভারতের রেফারেন্স না টেনে ওরা আমাদের রেফারেন্সটা টানুক, এমন পর্যায়ে আমরা পৌঁছতে পারি যেন। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের বিমা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রিয়গতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিও জালালুল আজিম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।